আসসালামু আলাইকুম। আজ আমি এক্সপ্লেন করতে যাচ্ছি 2023 সালে ইন্দোনেশিয়ায় রিলিজ হওয়া এক অসাধারণ মুভি। প্রতি পদে পদে বিপদ রয়েছে এইখানে। আমরা একটি মেয়েকে দেখতে পাই যার শরীরে এমন একটি রোগ হয়েছে তার শরীর থেকে পোকা বের হচ্ছে। দুনিয়াতে বেঁচে থেকে সে আজবের শাস্তি পাচ্ছে। সো বন্ধুরা, চলো হিদায়াত মুভিটি শুরু করা যাক। মুভির শুরুতে আমরা মুভির শুরুতেই আমরা কয়েকজন মাদ্রাসার ছেলে একটি লাশকে খাটিয়ে করে নিয়ে যাচ্ছে। সেই খাটে ছিল একটি মেয়ে যাকে নিয়ে হাজার রহস্য। কবরে আমরা ওই ছেলেকে লাশটি নামাতে দেখতে পাই। ছেলেটির নাম ছিল পাহাড়। হঠাৎ করে ছেলেটি উঠতে পারছিল না, তার পা কবরে আটকে গিয়েছিল। সবাই অনেক টানাটানি করার পরও সে উঠতে পারছিল না। তার মনে হতে থাকলো মেয়েটি তাকে টানছে। বাহারি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে। আমরাকে রাতে মেয়েটির কবর থেকে একটি হাত বের হতে দেখতে পাই। ওইখান থেকে পর্ব শিফট হয় এবং আমরা বাহারিকে একটি গ্যারেজে কাজ করতে দেখতে পাই, যেখানে তার বেস্ট ফ্রেন্ড হাসান আসে তার সাথে দেখা করতে। হাসান বাহারিকে উস্তাদ বলে সম্বোধন করে, কারণ বাহারি হলো সাধারণ কোনো মানুষ ছিল না। সে একজন এক্সোরসিজম করতো, কিন্তু কোনো কারণে সে এখন উস্তাদগিরি করে না। তার মধ্যে এক অলৌকিক শক্তি ছিল, কিন্তু এখন তার মধ্যে ধীরে ধীরে সেই শক্তি কাজ করতে করে না। হাসান জানায় সে বাহারিকে গ্রামে নিয়ে যেতে এসেছে। বাহারির একটা অতীত ছিল, যে কারণে গ্রামবাসী তাকে পছন্দ করে না। হাসান বলে, তোমার রত্নার কথা মনে আছে? তার অদ্ভুত এক রোগ হয়েছে, শরীরে পোকা ধরেছে, কয়েকদিনই হয়তো সে মারা যাবে। প্রতিদিন সন্ধ্যা 6টায় সে খুব সজোরে চিৎকার করে। গ্রামবাসী যদি খুব বিরক্ত হয় এবং তাকে মরে যাওয়ার জন্য বলে, তার জন্য হলেও গ্রামে আসো। কিন্তু বাহারি না করে দেয়। হাসান বলে, আমি জানি তুমি ভালো মনের মানুষ, আমি অপেক্ষায় থাকবো তোমার। এইদিকে রত্না যন্ত্রণায় ছটফট করছে, তার শরীর থেকে পোকা বের হচ্ছে। বাইরে দরজায় দাঁড়িয়ে একটি ছেলে তাদেরকে গ্রাম ছেড়ে যেতে বলছে এবং বলে, অন্য কোথাও চলে যাও যেখানে তোমার মেয়ে এক্সারসাইজ করতে পারবে। রত্নার মা বলে, আমার মেয়েকে তো আমি ফেলে দিতে পারি না। এইদিকে রাতে বাহারি গ্যারেজে ঘুমাচ্ছিল। বাহারি গ্যারেজে ঘুমাচ্ছিল, তখন সে স্বপ্ন দেখে তার মাথায় পিছনে কাপড়ে পেঁচানো লাশ উল্টো হয়ে ঘুরছে। বাহারির ঘুম ভেঙে যায়। সে চারপাশ থেকে কোনো মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। সে দেখলো গাড়ির ভিতর একটা মেয়ে কান্না করতে। সেটি ছিল রত্না, যার শরীর শিকড় দিয়ে বন্ধ করা ছিল। সে বাহারির কাছে সাহায্য চাইছে। বাহারি বুঝতে পারলো রত্না কোনো সাধারণ রোগে আক্রান্ত নয়। এরপর বাহারি নিজেকে ধরে রাখতে পারে না এবং সে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। তখনই রাস্তার পাশে সে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট দেখতে পায়, কিন্তু সে এত কিছু গুরুত্ব দেয় না। এই সিনটা মনে রাখবেন। এই সিনটা মুভির লাস্টে খুব সুন্দর একটা টুইস্ট আসবে। এই সিনটা সবাই মনে রাখবেন। তাদের গ্রামে চলে আসে। গ্রামের গুণমান্য ব্যক্তি কেলফাতা, যিনি একটি গ্রামের ইয়াতিমখানার মালিক। কেলফাত একটা ছোট্ট বাচ্চাকে ডেকে বাহারিকে তার রুমে নিয়ে যেতে বলে। সকালে বাহারি ভাবছে রত্নার সাথে তার সুন্দর কিছু মুহূর্ত, আর সত্যি বলতে সে রত্নাকে অনেক বেশি ভালোবাসতো। ওর বাহারিকে আবার ডেকে পাঠায়। আমরা তার অতীতের ঘটনা জানতে পারি। বাহারি ভালো একজন এক্সোরসিজম করতে পারতো, কিন্তু একদিন একটি ভুল করে ফেলে সেই লোকটি মারা যায়। এরপর থেকে গ্রামবাসী তাকে দোষী মনে করে। এত বড় কষ্ট বাহারির মা নিতে না পারায় সে স্ট্রোক করে মারা যায়। সে গ্রামবাসীর কারণে তার মায়ের কোন কাজেও অংশগ্রহণ করতে পারেনি। বাহারি বলে, সে রত্নাকেও সাহায্য করার জন্যই এসেছি।
এতে খুশি হয়ে যায়। এরপরের দিন বাহারিকে আমরা রত্নার মার সাথে কথা বলতে দেখতে পাই। রত্নার মা বাহারিকে দেখে খুশি হয়। রত্নার মা বাহারিকে চায়ের অফার করে এবং 1 কাপ চা দেয়, কিন্তু অবাক করা ব্যাপার হলো হাসানকে রত্নার মা দেয় না। সেটা আমরা মুভির লাস্টেই জানতে পারবো। রত্নার মা এবং বাহারি তারা কথা বলা শুরুকালীন রত্না হঠাৎ করেই চিৎকার শুনে তার মা সেখান থেকে দৌড়ে চলে যায় রত্নার কাছে। তাদের পিছু পিছু হাসান ও বাহারিও যায়। নির্মম অবস্থা, মৃত্যু যন্ত্রণা বাহারি সহ্য করতে পারছিল না। সে হাসানকে বলে রত্নাকে সে সাহায্য করতে পারবে না, তার ইমান দুর্বল হয়ে গেছে। হাসান তাকে রিকোয়েস্ট করে। বাহারি রত্নার কাছে যায়। রত্না বাহারির কাছে সাহায্য চাইছিল। তখন বাহারি এক্সরসিজম শুরু করেছিল। ধীরে ধীরে রত্না শান্ত হয়ে যায়। সন্ধ্যা থেকেই বৃষ্টি পড়ছে। বাহারি রত্নাদের বাসায় ছিল। রত্নার পাশে বসে বাহারি জোরে জোরে সূরা পাঠ করছিল। বাহারি আয়াতুল কুরসি পাঠ করছিল। সূরা পাঠ করার কারণে রত্নার ভিতরের শয়তান আস্তে আস্তে যন্ত্রণা পেতে থাকে। আত্মাটিকে আমরা আয়নার সামনে দেখতে পাই। সূরা পাঠ করার কারণে আত্মাটি ছটফট করছিল। বাহারিকে শয়তান বারবার থামানোর চেষ্টা করছে। লাইটগুলো ফ্লিকার করতে থাকে, সব কিছু ভেঙে যায়। হঠাৎ করে রত্না উধাও হয়ে যায় এবং সে বাইরে ছাদের ওপর এসে পড়ে এবং হঠাৎ করেই রত্নার মায়ের উপর সে হামলা করে। তার মাকে সে নিজেই মেরে ফেলতে চেয়েছিল। ওই আত্মাটি বলে সূরা পাঠ করে কোনো লাভ হবে না, রত্না তো কবেই মারা গিয়েছে। এইদিকে আমরা আবাকে সূরা পাঠ করতে দেখতে পাই এবং বাহারি সাহস পায় এবং সে জোরে জোরে রোকেয়া করতে থাকে। হঠাৎ করে আত্মাটি নিচে পড়ে যায়। রত্নার মার জ্ঞান ফেরার পর রত্নার মা তার মেয়েকে কুলে নিয়ে কাঁদতে থাকে, কারণ রত্না মারা গিয়েছিল। তারা দুজনেই রত্নার মৃত্যুতে অনেক বেশি ভেঙে পড়েছিল। তারা অঝরে কাঁদতে থাকে। এর পরের দিন সকালে রত্নাকে দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু গ্রামবাসী রত্নার শরীর থেকে ঘৃণা, কারণ তার লাশ থেকে দুর্গন্ধ আসছে। এখানে থাকা কয়েকটি ছেলে রত্নার লাশকে দাফন করতে দিবে না গ্রামে। তাদের সাথে বাহারির তর্কাতর্কি হয়। গ্রামবাসী ওই ছেলেগুলো বলে রত্না খারাপ মেয়ে, রত্নার লাশ গ্রামে দাফন করতে দেওয়া হবে না। এরপর আমরা গল্পের শুরুতে
দেখানো রত্নার যে মেয়েটাকে দাফন করা হয়েছিল, আসলে সেটিই ছিল রত্না। রত্নাকে তারা দাফন করে। সেই রাতে সেফি তার ওয়াইফের প্রেগনেন্ট, তার সাথে তার ওয়াইফ সেই রাতে সেফি তার ওয়াইফ ছিল প্রেগনেন্ট। সেফির ওয়াইফ কুয়োতে পানি তুলতে গিয়েছিল। সে হঠাৎ করেই একটি সাপ দেখতে পায় এবং সে নিচে পড়ে যায়। সে ব্যথায় ছটফট করতে থাকে। এরপর সে কাফনে মোড়ানো রত্নাকে দেখতে পায়। ঘরের ভেতর সে রত্নাকে দেখতে পায়। এগুলি দেখে তো সেফির স্ত্রী অনেকটাই হতবাক হয়ে যায়। মাঝরাতে আমরা রত্নার লাশকে উঠে আসতে দেখতে পাই। পরদিন সকালে সেফি কাঁদছে মরা বাচ্চাকে নিয়ে। এরপর দাদাং নামের ছেলেটি বাহারির নামে তাকে উস্কাতে থাকে। সে সেফিকে বলে বাহারির কারণেই এরকম হচ্ছে। তখন বাহারি হাসানকে জিজ্ঞেস করছিল কী এমন হয়েছে যে রত্নার এই অবস্থা। বলল, তুমি যখন গ্রামে ছিলে না, গ্রাম থেকে চলে যাও, তখন রত্নার বাবার অনেক ঋণ করে। সে ঋণ পরিশোধ করতে না পারায় রত্নার বাবা সুইসাইড করে। তারপর থেকে গ্রামবাসী মা মেয়ের ওপর অত্যাচার শুরু করে। এরপর থেকেই রত্না একদিন কোথাও যেন চলে যায় এবং সে কিছুদিন পর পর ফিরে এসে তার বাবার সমস্ত ঋণ পরিশোধ করে দেয়। কিন্তু এত টাকা সে কোথা থেকে পেল? গ্রামবাসীর কৌতূহল জাগে। এত টাকা তারা কোথায় পায় তা কেউ জানে না। তখন হাসান বাহারিকে নিয়ে বোরহানের বাসায় আসে। সত্যতা খুঁজতে তখন বোরহান বাহারিকে দেখেই রেগে যায়। তোমার কারণে এই গ্রামে সব কিছু ঘটছে। তখন বোরহান বলে, রত্না বাড়ি কাজ করত, সে অনেক পপুলার হয়ে গিয়েছিল, অনেক টাকা সে ইনকাম করত। বোরহান বাহারিকে মারার সময়ও হাসান কিছু বলেনি। এগুলো আমরা মুভি শেষে জানতে পারবো। রাতের বেলা বোরহান ও তার ওয়াইফ কথা বলছিল। ওয়াইফ তাকে টাচ করে। বোরহান ভাবে এটা হয়তো তার ওয়াইফ, কিন্তু সে পিছনে ফিরে দেখে কাফনে মোড়ানো পচন। বোরহান চিৎকার করতে থাকে। এরপর আমরা দাদাকে দেখতে পাই। সেও সাইকেলে এনে পচনকে দেখতে পায়। এরপর আমরা বোরহানের ওয়াইফকে রান্নাঘরে দেখতে পাই। সে দরজা খুলে দেখে বোরহান আত্মহত্যা করেছে। তারপর বোরহানের মৃত্যুর খবরটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। এরপর আমরা বাহারিকে দেখতে পাই, সাথে আবাও ছিল। আবা বাহারিকে সবসময় সূরা পাঠ করতে বলে এবং নিজের মনোবল ধরে রাখতে বলে, এবং আরও বলে তার মনোবল ধরে রাখতে হবে, বিশ্বাস আনতে হবে, অতীত ভুলে যেতে হবে। এরপর আমরা প্রতিদিনই রত্নার লাশকে কবরের ওপর উঠে আসতে দেখতে পাই। তখন রত্নার মা আসে এবং এই করুণ অবস্থা দেখে তার বুক ফেটে যায়। সে তার মেয়ের কবরের চারপাশে কাপড় টানায়। আল্লাহর কাছে তার মেয়ের হয়ে সে ক্ষমা চায়। এরপর আমরা পাহাড়িকে বাইরে দেখতে পাই এবং কিছু ছেলে পজেস হয়ে যায়। বাহারি বাইরে এসে সেই ছেলেকে ওপর রোকেয়া করতে থাকে, কিন্তু আরও দুজন ছেলেমেয়ের ওপরও জিন আসর করে। পজেস ছেলেমেয়েগুলোকে বাহারি সিজন করতে ছেলেমেয়েগুলোর ভিতরে জিনগুলা বলে, তোমরা আমাকে কিছুই করতে পারবে না, তোমার ইমান দুর্বল। কিন্তু বাহারি থামে না, সে সবাইকে দোয়া পড়তে বলে। কিছুক্ষণ পর সবাই সুস্থ হয়ে যায়। তারপর বাহারি আবার কাছে আসে। আবার তার হাতে তসবিটা বাহারির হাতে তুলে দেয় এবং বলে,
তার ইয়াতিমখানার দায়িত্ব নিতে। তখনই আভা মারা যায়। পরদিন সকালে আবার দাফন কাজ সম্পন্ন হওয়ার পর বাইরে থেকে দাদাং তাকে ডাকতে থাকে। সে কিছু দলবল নিয়ে এসেছিল। তারা বাহারিকে বলে বাহারিকে তারা আর গ্রামে থাকতে দিবে না। বাহারি এত কিছু সহ্য করতে না পেরে সে ভাবে সে চলে যাবে। অন্যদিকে আমরা রত্নার বান্ধবীকে দেখতে পাই। সে রত্নার কবর দেখতে এসেছিল। সে রত্নার লাশের অবস্থা দেখে ভয়ে কান্না করতে করতে চলে যায়। রাতের বেলা আমরা বাসের মধ্যে রত্নার বান্ধবীকে কাঁদতে দেখতে পাই এবং সেই বাসে বাহারিও ছিল। যে সবটা দেখে রত্নার বান্ধবীকে জিজ্ঞেস করে কি হয়েছে, তার সে কাঁদছে কেন। রত্নার বান্ধবী জানায় বারে কাজ করার সময় বোরহান তাকে ব্ল্যাকমেল করেছে, তার বারে কাজ করার কথা সবাইকে বলে দেবে। রত্না মান সম্মান বাঁচাতে অনেক টাকা বোরহানকে দিতে হতো। তারা রত্নার ওপর কালো জাদু করে। রত্নাকে অনেক খারাপ খারাপ কাজ করানো হয়েছে। রত্নার শরীরের সাথে জিনের শরীর কানেক্ট করে দেওয়ার কারণে জিন যা ইচ্ছা রত্নাকে দিয়ে করাতে পারত। বাহারি বলে কে করেছে রত্নার ওপর কালো জাদু? রত্নার বান্ধবী বলে এই গ্রামেরই কেউ করেছে। বাহারি এগুলো শুনে সবটা বুঝতে পারে। সে হতবাক হয়ে যায়। এরপর সে আবার বাস থেকে নেমে যায় এবং গ্রামে চলে যায়। হাসান এসে বাহারিকে গ্রামের ভিতরে নিয়ে যায়। এরপর হাসান এবং বাহারি মিলে দাদাঙের বাড়ি যায়। বাহারি ভিতরে ঢুকে হতবাক হয়ে যায়। ভিতরে সব কালো জাদুর জিনিসপত্র ছিল। এরপর দাদাং পিছন থেকে বাহারির মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। তার উপরও কালো জাদু করতে শুরু করে। এরপর দাদাং সবটা বলে। রত্নাদের আর্থিক অবস্থা খারাপ হয়ে যাওয়ার পর বোরহান রত্নাকে বারে কাজ করতে উৎসাহ করে এবং সে বারে এইদিকে দাদাং শয়তানের সাথে রত্নাকে ডিল করে, কিন্তু রত্না তাদেরকে ইগনোর করার ফলে রত্নার অশ্লীল কাজগুলো গ্রামে বলে দেয়। এদিকে রত্নার শরীর জিনের সাথে কানেক্ট হওয়ার কারণে সে আস্তে আস্তে অসুস্থ হতে থাকে। জিন বলে তার সবচেয়ে প্রিয় জিনিস দিতে, কিন্তু রত্না জানে তার সবচেয়ে প্রিয় জিনিস তার মা। সে তা কখনোই জিনকে দিবে না। সে রাজি হয় না এবং আস্তে আস্তে জিন তার রূপ যৌবন কেড়ে নেয়, তাকে মেরে ফেলে। কালো জাদু কত ভয়ানক হতে পারে তা আমরা এই মুভিতেই দেখতে পাচ্ছি। এরপর প্রতিদিন দাদা রত্নার কবরে গিয়ে কালো জাদু করে রত্নার লাশকে গ্রামবাসীর ক্ষতি করিয়েছে। দাদাং সবার ভয়কে কাজে লাগিয়ে বাহারিকে গ্রাম থেকে বের করে দেয়, কিন্তু সে আবার ফিরে আসার কারণে তার সব প্ল্যান ভেঙে গেল। দাদাং তার হাতে থাকা ছুরি দিয়ে বাহারিকে মারতেই যাবে, কিন্তু বাহারি ছুরি থেকে সরে যায় এবং বাহারি সে সহ তার সব কালো জাদুর জিনিস আগুনে পুড়িয়ে দেওয়ার পর আশ্চর্যের বিষয় বাহারির সাথে হাসানকে দেখতে পাওয়া যায় না। বাহারি বাইরে দাঁড়িয়েছিল, তখন সে রত্নার আত্মাকে দেখতে পায়। রত্নার আত্মা তাকে বলে ধন্যবাদ, তোমার জন্যই আমার আত্মা মুক্তি পেয়েছে।
পরদিন সকালে গ্রামবাসী সহ সকলে রত্নার আত্মাকে গ্রামে আবার নতুন করে দাফন করে। কিন্তু বাহারি তার প্রিয় বন্ধু হাসানকে কোথাও দেখতে পায় না। তারপরই তার কাছে পুলিশ এসে বলে হাসান নামের কেউ, পুলিশ বলে 4-5 দিন আগেই হাসান রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। এরপর বাহারি তো হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে এতদিন হাসানের আত্মাই তাকে সাহায্য করেছে। সে মনে মনে হাসানকে ধন্যবাদ জানায়। এরপর আমরা বাহারির পিছনে হাসানকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, হাসি মুখে সেও হাসছিল। বাহারি সব কিছু ইন্ডিং করে। ছোটবেলার বন্ধু এবং রত্নাকে সে সাহায্য করতে পেরে সে অনেক খুশি হয়।